সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মনির হায়দার। আপনারা সবাই তাকে চেনেন, তার বর্তমান পরিচয় হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ আমার মূল পরিচয় আমি সাংবাদিক। অবশ্যই, তো এই জন্যই বলেছিলাম যে আপনাকে সবাই চেনে। বাংলাদেশ প্রতিদিন আয়তন বাড়ছে বাংলাদেশের, আর সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। ইত্তেফাক গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি। বিদ্যমান সংবিধানের অধীনে সরকারকে বৈধ মনে করি না, ফরহাদ মাজহার। মানব জমিন টানাপোড়েন ক্ষতিগ্রস্ত কারা বাংলাদেশ ভারত বাণিজ্য আর মতানৈক্য কমাতে একাধিক বৈঠকে বসবে বিএনপি কমিশন। সমকাল সরকারকে চাপে রাখতে চায় বিএনপি, সমঝোতায় বাধা যেখানে। আমার দেশ প্রথম বঙ্গবন্ধু মুন্সি মেহেরুল্লাহ। আওয়ামী আমলের রাজনৈতিক বিবেচনায় দল নিবন্ধন। আমাদের সময় বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো দ্রুত নির্বাচন চায়, নির্বাচনী রোডম্যাপ দাবিতে যুগপৎ ধারার বিএনপি। কালের কণ্ঠ, জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির। তিতাসের 862 কোটি টাকা আটকে রেখেছে মেঘনা গ্রুপ। কালবেলা নির্বাচনের দাবি বিএনপির, মাঠে জামাত এনসিপি। অক্সিলারি ফোর্স জানে না তাদের কাজ কি। দেশ রূপান্তর বিএনপি জামাত মতভেদ, বদলি করেও সরানো যাচ্ছে না পুলিশ কর্তাদের। সময়ের আলো, ছোট দলের লক্ষ্য আসন আদায়, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। খবরের কাগজ, সাইবার অপরাধ ঠেকাতে নতুন গাইডলাইন। নির্বাচন ইস্যুতে আন্দোলনের ধীরে চলনীতি বিএনপির। দিনকাল বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি, পররাষ্ট্র উপদেষ্টা। মনির, আজকের শিরোনাম যে কটা দেখলাম তাতে রাজনৈতিক খবরাখবরই আছে, যেটা আমি বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম, সেই শিরোনামটা ধরেই আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। যদিও অন্য খবর আছে যে চাপে রাখতে চায় বিএনপি সরকারকে, এরকম আর কি। অনেক ধন্যবাদ মতি ভাই। প্রথম কথা হলো যে সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। সরকার মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। নিউজটা হলো এটা। আমি একটা কথা এই সরকারের সঙ্গে যুক্ত হবার বেশ আগে থেকেই বলে আসছিলাম। আগেও বলতাম, এখনো বলি, বিশ্বাস করি যে বাংলাদেশে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, যেটাকে আমরা জুলাই অভ্যুত্থান বলি, এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারের প্রধান যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস না হয়ে অন্য যে কেউ হতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো। মানে আজকে যে বাংলাদেশ একটা স্টেবল, একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং সকল ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সবকিছুকে একটা ইতিবাচক ধারায় এগিয়ে নেবার খুবই সফল চেষ্টা করছে, আমি বলবো। আমার অভিমত, যদি এখানে প্রফেসর ইউনূস না হয়ে অন্য যে কেউ সরকারের প্রধান হতেন, এই কাজটা কঠিন হতো। কঠিন হতো এই কারণে যে জুলাই অভ্যুত্থানের বেশ আগে থেকেই বা অভ্যুত্থান কালেও আমাদের দেশের ভেতরে, দেশের বাইরে একটা ব্যাপক প্রপাগান্ডা ছিল যে এই অভ্যুত্থানটা ডানপন্থীদের। আমরা আমাদের প্রতিবেশী ভারতের বিভিন্ন মহলের গণমাধ্যমের একটা টানা প্রপাগান্ডা দেখেছি, যেটা জঙ্গিদের অভ্যুত্থান। প্রফেসর ইউনূস যখনই এই সরকারের প্রধান হলেন, তাদের এই প্রপাগান্ডা আর কোনো হালে পানি পায়নি। কারণ প্রফেসর ইউনূস বিশ্বজুড়ে পরিচিত একজন, সুপরিচিত একজন মানুষ, এবং তার ইমেজ কেমন এটা সবাই জানে। তাকে আর যাই হোক একজন জঙ্গি নেতা বা জঙ্গিবাদী সরকারের প্রধান, এইটা বলবার বা এটা বলে দুনিয়াবাসীকে বিশ্বাস করাবার কোনো সুযোগ ছিল না। ফলে তিনি আমাদের জন্য এক বিরাট রক্ষা কবচ হয়ে আসেন। বিএনপির
এই যে আপনি একটু আগে যেটা বললেন যে কোন কোন পত্রিকায় খবর হচ্ছে যে চাপে রাখতে চাইছি, বিএনপি নির্বাচনের দাবি করছে, নির্বাচনের রোড ম্যাপ চাইছে। আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে বিএনপি এটা বলাটা খুবই স্বাভাবিক, এবং এটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডেরই একটা অংশ। তারা নির্বাচন চাইবে, নির্বাচনের রোড ম্যাপ চাইবে। কিন্তু আমার যে কাজ আপনি তো জানেন যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা, সংস্কারের যে প্রক্রিয়া তার মানে অংশ হিসেবে বা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টায় আমি মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী হিসাবে এই প্রক্রিয়াকে আমি সহায়তা করার চেষ্টা করছি, একজন সাহায্যকারী হিসাবে। ফলে আমাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দের সঙ্গে আমাকে কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি যে আমি বেশিরভাগ বিএনপি দায়িত্বশীল নেতাদেরকে দেখেছি যে তারা অবলীলায় বলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কেবলমাত্র বাংলাদেশের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য না, আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে এসছেন। কারণ তিনি এই সরকারের প্রধান হবার কারণেই আমরা একটা নির্বাচন আশা করছি। এখন আমরা মনে করছি যে ডিসেম্বরে হোক বা যখনই হোক একটা নির্বাচন হবে এবং দেশের পরিবেশ স্থিতিশীল থাকবে। কিন্তু ইউনূস ছাড়া এখানে অন্য যে কেউ যদি থাকতেন তাহলে বাংলাদেশের বর্তমান পরিবেশ কি হতো এটার কোনো নিশ্চয়তা ছিল না। কিংবা এখনো যদি ধরেন কোনো কারণে মানে অন্য কেউ সরকার প্রধান হন, তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করেন। তো সেই বিবেচনায় প্রফেসর ইউনূসের সরকার সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, বাংলাদেশের মানুষের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ তিনি নিয়ে এসছেন, এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের নিশ্চয়তাকে তিনি অনেক বেশি জোরালো করছেন। আমি বলবো মানে তার নেতৃত্বাধীন সরকার অনেক বেশি জোরালো করছে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে ইনশাআল্লাহ, এবং তিনি সেই পথে এগোচ্ছেন। আমরা যারা তার সঙ্গে কাজ করি তিনি আমাদেরকে সারাক্ষণ এই ব্যাপারে তাগিদ দিতে থাকেন যে কোনো সময় নষ্ট করা যাবে না, এই সংস্কার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে হবে। আমি এই কথা শেষ করি, এটা বিএনপি দেখতে পাচ্ছি। বিএনপি ধরেন অনেক নেতা অনেক কথা বলেন, এখানে পলিটিক্যাল রিটোরিক আমরা বুঝি, এটা এমন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এমন অনেকেই এমন গরম গরম কথা বলেন যাদের সঙ্গে বিএনপি থেকে যাদেরকে সংস্কার বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের মধ্যে নাই। মানে বিএনপির সংস্কার প্রক্রিয়ার যে টিম, সেই টিমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। মানে তারা দায়িত্বপ্রাপ্ত নন, কিন্তু তারা অনেক গরম গরম কথা বলছেন। এটা হয়তো তাদের মাঠের রাজনীতির জন্য বলতে হয়, নিজের নানা রাজনৈতিক সুবিধার জন্য বলতে হয়, তারা বলেন। কিন্তু আপনি জানেন যে মাত্রই বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ বৈঠক হয়েছে, 6 ঘন্টারও বেশি বৈঠক হয়েছে। আমি সেখানে ছিলাম সেই বৈঠকের একজন হিসেবে। কি আলোচনা হয়েছে আমি ধরেন এখনই আপনাকে কনক্লুশন বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে আপনার মাধ্যমে গোটা দেশের মানুষকে বলতে পারি, দর্শকদের বলতে পারি যে খুবই পজিটিভ আলোচনা হয়েছে। আপনি দেখেছেন জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ব্রিফিং করেছেন, তিনি বলেছেন যে আমরা অনেক কিছু কমিশনের সঙ্গে আলোচনা করবার পর বেশ কিছু বিষয় আমরা একমত হয়েছি, বেশ কিছু বিষয় আমরা বলেছি দলীয় ফোরামে আলোচনা করব। তার মানে তারা কনভিন্সের কাছাকাছি। কিছু কিছু জায়গায় তারা একমত হননি, কিন্তু আলোচনা তো মাত্র শুরু হলো। আগামী রোববার বিএনপির সঙ্গে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের আবার আলোচনা আছে, রোববারও শেষ হবে বলে আমার মনে হয় না, কারণ আলোচনাটা মানে প্রত্যেকটা দফা ওয়ারি মানে সুপারিশ ওয়ারি আলোচনাগুলো হচ্ছে, প্রত্যেক দফা ভিত্তিক সুপারিশ ভিত্তিক আলোচনা হচ্ছে। তো 166টা সুপারিশ তো ঐক্যমত্য কমিশন মেজর সুপারিশ হিসাবে নিয়ে এসছে। বিএনপির প্রতিনিধি দল, আমি আপনাকে একটা জিনিস আপনার মাধ্যমে জানাই, অনেকে হয়তো এটা জানে না, বিএনপি এই সংস্কার উদ্যোগকে খুবই সিরিয়াসলি নিয়েছে। প্রচার আছে যে তারা এটার ব্যাপারে খুবই নেগেটিভ, আমি আপনাকে বলবো তারা খুবই পজিটিভ। আচ্ছা, কেমন সিরিয়াসলি নিয়েছে দেখুন, যে বিভিন্ন সংস্কার কমিশন যে বিস্তারিত রিপোর্ট দিয়েছে, এ সমস্ত বিস্তারিত রিপোর্ট সবার কাছে পাঠানো হয়েছে, সব দলকে পাঠানো হয়েছে। কিন্তু কমিশন আবার করেছে কি, এটাকে সংক্ষিপ্ত করে 166টা সুপারিশ আবার আলাদাভাবে পাঠিয়েছে স্প্রেডশিট করে। এখন পর্যন্ত বেশিরভাগ রাজনৈতিক দল মতামত দিয়েছে সেই সংক্ষিপ্ত স্প্রেডশিটের উপরে, ওই 166টার উপরে। বিএনপিও তাই দিয়েছিল, ওই 166টা সুপারিশের উপরে বিএনপি তাদের মতামত অফিসিয়ালি জমা দিয়ে গেছে প্রায় 2 সপ্তাহ আগে। কিন্তু গত সপ্তাহে বিএনপি একটা অভাবিত কাজ করেছে, তারা যে বিস্তারিত রিপোর্ট
প্রত্যেকটা 6টা কমিশনের প্রত্যেকটা বিস্তারিত রিপোর্টের উপরে তারা বিস্তারিত মতামত দিয়েছে এবং সেই বিস্তারিতর আকার যেমন তারা বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উপরে 51 পৃষ্ঠার মতামত দিয়েছে এবং এটা তারা একেবারে স্টাডি করে গবেষণা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে তারা মতামতগুলো দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন। যে জন্য আমি বলছি যে বিএনপির সঙ্গে আলোচনা দীর্ঘ হবে বলে আমার বিশ্বাস, কারণ তারা অনেক বেশি ইনভলভ হয়েছেন। সুতরাং কমিশনের এটাকে এড়িয়ে যাবার সুযোগ নেই। কমিশনও তাদের এই মতামতকে আবার গবেষণা করছে, বিশ্লেষণ করছে। এই আলোচনা কতদিন চলবে এইটা এখনই বলা যাবে না মতি ভাই, এখনই বলা যাবে না। কিন্তু আপনি দেখছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং হচ্ছে, আলোচনা মানে যদি সময় ক্ষেপণের কোনো মানসিকতা কোনো পক্ষের থাকতো তাহলে 2 ঘন্টা মিটিং করে বলতো ঠিক আছে আরেকদিন হবে, সেটা কিন্তু হচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়েছে, রোববারও তাই হবে। চেষ্টা করা হচ্ছে দ্রুত শেষ করার, কিন্তু ফাঁকি ঝুঁকি দিয়ে তো আর এত বড় একটা ঐতিহাসিক কাজ হবে না। বাংলাদেশ এখন একটা ঐতিহাসিক লগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জন্মের পরেই প্রথম এই রাষ্ট্র ব্যবস্থার একটা মৌলিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের সঙ্গে দেশের সকল রাজনৈতিক দল যুক্ত হয়েছে। আপনাকে একটা মানে তথ্য জানিয়ে রাখি, জাতীয় ঐক্যমত্য কমিশন এমনকি এই ব্যাপারে সিভিল সোসাইটি অনেক বহু সিভিল সোসাইটি মহল বা সংগঠন তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে যোগাযোগ করছে যে আমরা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাই। ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়ার মধ্যে এখন আছে। আমি বিশ্বাস করি যেহেতু এত ব্যাপকভাবে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাচ্ছে, এটাকে হয়তো উপেক্ষা করা সম্ভব হবে না। ফলে এটা একটা ব্যাপক প্রক্রিয়ার মধ্যে চলে যাবে, কিন্তু তাড়াতাড়ি হবে, কোনো সময় ক্ষেপণ হবে না। আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার বলছেন। এই ক্ষেত্রে অবস্থানটা হলো যে ডিসেম্বরটাই মূল টার্গেট, কিন্তু নানা কারণে হতে পারে না যে কোনো কারণে ডিসেম্বরে করা গেল না, কিন্তু এটা কোনোভাবেই জুনের পর যাবে না, এটা হলো বটম লাইন। জুনে তো নির্বাচন হয় না সাধারণত। না, সেটা জুনে হবে আমি সেটা বলছি না, তিনিও বলছেন না, কিন্তু আমি আপনাকে জিনিসটা ব্যাখ্যা করছি যে তিনি চান যে ডিসেম্বরেই হোক। আচ্ছা, কিন্তু আছে না নানা কারণেই এটা কিছুটা বিলম্বিত হতে পারে জানুয়ারিতে, হতে পারে জামাত ইসলাম ফেব্রুয়ারি কথা বলেছে, হ্যাঁ, তো এটা ফেব্রুয়ারিতে হতে পারে, কিন্তু কোনোভাবেই এটা যেন 2026 সালে জুন অতিক্রম না করে, এটা হলো একদম কড়া অবস্থান। আমি সেটা আপনাকে জানিয়ে রাখলাম। তাহলে একটা রোড ম্যাপ দিলে অসুবিধা নেই। এটাও একটা রোড ম্যাপ, এটা একটা ট্রানজিশন প্ল্যান, যে ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য, কোনো কারণে যদি সেটা একটু বিলম্বিত করতে হয়, হতে পারে 1 মাস 2 মাস হতে পারে বিলম্ব, কিন্তু কোনোভাবেই সেটা 26 সালের জুন মাস অতিক্রম করবে না। এটা হলো ট্রানজিশন প্ল্যান। অনেক ধন্যবাদ আপনাকে। আমার দেশে একটা শিরোনাম দেখছিলাম যে আওয়ামী আমলের রাজনৈতিক বিবেচনায় দল নিবন্ধন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি, বিশেষত আমরা ধরেন পুরনোগুলো স্মরণ নাও যদি করি, 2024 সালের যে ডামি নির্বাচন বা ভুয়া নির্বাচন, এই নির্বাচনের আগে এজেন্সির তৈরি করা একাধিক রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল। যে সমস্ত রাজনৈতিক দলের নাম আমরা নিবন্ধন দেবার আগে শুনিও নি, কারো কারো নাম এসেছিল আগে থেকে, সেটা হচ্ছে যে এই মর্মে কানাঘুষা হচ্ছিল যে গোয়েন্দা সংস্থা অমুককে নিয়ে দল গঠন করছে, এবং তাদের সেই দৌড়ঝাঁপ আমরা জানতাম। পরে দেখা গেল যে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মনে থাকবে যে গণ অধিকার পরিষদের মতো সংগঠন কিংবা এবি পার্টির মতো সংগঠন, যাদেরকে পরে নিবন্ধন দেওয়া হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগ আমলে 24 সালের এই ভুয়া নির্বাচনের আগে নিবন্ধন পায়নি। তো এই ধরনের বেশ কিছু দল আছে যাদেরকে ওই গত 3টি ভুয়া নির্বাচনের আগে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক কুমতলব থেকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তো তাদের নিবন্ধন এখনো বহাল আছে। আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশনের সামনে একটা বড় চ্যালেঞ্জ, মানে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্ত ভুয়া রাজনৈতিক দল, যেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা গঠন করা হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে নিবন্ধন দেওয়া হয়েছিল, এদেরকে ভবিষ্যৎ নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করা। যদি সেটা করা না হয়, তাহলে এইটা সম্ভাব্য যে আগামী নির্বাচন, সেই নির্বাচনের জন্য এটা একটা বড় রকমের শুধু ব্ল্যাক স্পট আমি বলবো না, বরং নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচনকে ভণ্ডুল করা বা নির্বাচনকে ঘিরে
নানা রকম পরিস্থিতি সৃষ্টি করার অবকাশ পাবে মতলববাজেরা বা ষড়যন্ত্রকারীরা। এটা তো হলো নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু এক্ষেত্রে সরকারের দায়িত্ব কি? এখানে যেহেতু প্রশ্নটা নিবন্ধনের, নিবন্ধন বাতিলে তো সরকারের কোনো হাত নেই, এটা তো একান্তই নির্বাচন কমিশনের দায়িত্ব। না, সরকারের এইটুকুই দায়িত্ব। আপনার শুধুমাত্র এই সমস্ত নিবন্ধন মানে এই ভুয়া রাজনৈতিক দলের নিবন্ধনই না, আমি তো মনে করি যে এরকম আলোচনা আমাদের কাছে আসছে, আমরা শুনছি যে রাজনৈতিক দল মাত্র 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোন শক্তি যারা রাজনৈতিক দল ছিল তারা এখন আর রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে কিনা, তারা নির্বাচন কমিশনের নিবন্ধন তাদের থাকতে পারে কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে। আমার মনে হয় যে নির্বাচন কমিশনের সামনে এগুলো একটা চ্যালেঞ্জ হয়ে আসবে যে তারা এসব ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এই সমস্ত বিষয়ে তো আপনি নির্বাচন কমিশনের সামনে তো অনেকগুলো বিষয়, অনেকগুলো বিষয় বলতে নির্বাচন কমিশনের সামনে সীমানা নির্ধারণ একটা বড় বিষয়, কিন্তু এটা নিয়ে ফাইলে তো ময়লা জমে গেছে শুনলাম। এটা নির্বাচন মানে নিশ্চয়ই এটা নির্বাচন কমিশন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার আছে যে এখন যদি এই সীমানা নির্ধারণের কাজ শুরু করে তাহলে সেটা শেষ করতে কতদিন লাগবে, কি প্রক্রিয়ায় শেষ হবে, কতগুলো আসনের সীমানা পুনর্নির্ধারণ হবে, এগুলো আলাপ আলোচনার ব্যাপার আছে। আমি যতটুকু জানি এগুলো নিয়ে ইনফরমাল আলাপ আলোচনা চলছে, হয়তো ফরমাল পদক্ষেপ বা ফরমাল প্রগ্রেস জানা যাবে শিগগিরই। কিন্তু নির্বাচন কমিশনের এর চাইতে বড় কাজ যেটা, সেটা হলো যে নির্বাচন কন্ডাক্ট করা। তো সেটা তো যখন সময় নির্ধারিত হবে, সময়সূচি নির্ধারিত হবে, শিডিউল দেওয়া হবে, তখন তার আগে পর্যন্ত নির্বাচন কমিশন এই ধরনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারে, হয়তো করবেও। মানে যেহেতু এখন আলোচনায় আসছে, আলোচনার মধ্য দিয়েই তো এগুলো নির্বাচন কমিশনের গোচরে যাবে এবং তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবে। আপনারা কি এই সমস্ত যেভাবে দল গঠিত হয়েছে এই সমস্ত কোন দলের সঙ্গে আপনারা কথাবার্তা বলছেন? অতি ভাই, আপনি একজন খুবই অ্যাক্টিভ সম্পাদক কাম সাংবাদিক, এ ধরনের কোন দলের সঙ্গে যদি ঐক্যমত্য কমিশনের আলোচনা হতো আপনি তো সবার আগে জানতেন। না, জানতাম, সেটা আমি বলছি না, বলছি এটা তো বিপজ্জনক এখন যা অবস্থা, কোন দলটা কি অবস্থায় আসছে। না, এগুলো তো কিছু ক্রাইটেরিয়া আছে, যারা এই সমস্ত ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে 2024-এর ভুয়া নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে কমিশন সতর্ক। যাই হোক, তাহলে এখন আপনি জানেন যে আপনার অন্য প্রসঙ্গে যাই, রাজনীতির বাইরে যেটা হচ্ছে, রাজনীতি না, এটাও রাজনীতি, বিশ্বব্যাপী তো আপনার ট্রাম্পের এই আপনার বাণিজ্য যুদ্ধের ঢেউ সর্বত্রই, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সর্বত্র চলে গেছে তামাম দুনিয়ায়। বাংলাদেশ কিন্তু এর বাইরে না, বাংলাদেশ কিন্তু বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে আছে। এই অবস্থায় মানে কি করছে সরকার বা কি অবস্থা? আমি ঠিক একদম সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো না, কিন্তু আপনাকে যেটা বলতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, এটা নেবার ক্ষেত্রে তারা যুক্তি হিসেবে হাজির করেছে যে বাংলাদেশে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে, মানে বাংলাদেশ আমদানির ক্ষেত্রে প্রায় 74% শুল্ক আরোপ করে। এটা এভারেজ হিসাব দিয়েছে তারা, যে কারণে তারা এর বিপরীতে বাংলাদেশের জন্য 37 মানে 37% তারা ইম্পোজ করেছে। তো তারা যে বলেছে 74%, মানে আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে ঢুকবার ক্ষেত্রে 74% ডিউটি দিতে হয়, এটা এভারেজ বলেছে। কিন্তু এখানে আসল চিত্রটাকে আপনাকে আমি বলে রাখি, যেটা মার্কিন সরকারের কাছে ব্যাখ্যা করবার অবকাশ আছে এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকার সেই ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে বা হচ্ছে, যে এমন অনেক লাক্সারি আইটেম আছে যেটার হয়তো 200% ডিউটি, আবার এমন আইটেম আছে যার ডিউটি হয়তো 7% বা 10%। বেশিরভাগ মানে যে সমস্ত পণ্য বেশি আমদানি হয় সেগুলোর ডিউটি কিন্তু খুব একটা বেশি না, আর যেগুলোর ডিউটি অনেক বেশি সেগুলো খুব কম আমদানি হয়। কিন্তু তারা এভারেজ করে, গড় করে তারা একটা অঙ্ক দাঁড় করিয়ে দিয়েছে যে 74% ডিউটি দিতে হয় বাংলাদেশে পণ্য রপ্তানি করতে গেলে, সুতরাং আমরা কেন এত কমে তাদেরকে এখানে ঢুকতে দিব। তারা 37% ইম্পোজ করেছে। প্লেন এন্ড সিম্পল এই জায়গায় বাংলাদেশের সংশ্লিষ্ট যারা আছেন কর্মকর্তা, তারা কাজ করছেন বা করবেন যে না, এই হিসাবটা ঠিক না, এই হিসাবটা ঠিক না, যে বাংলাদেশে বেশি যে সমস্ত মার্কিন পণ্য আসে সেগুলোর ডিউটি বা শুল্ক অনেক কম। এক্ষেত্রে দরকার হলে বাংলাদেশ মার্কিন পণ্যের জন্য ডিউটি স্ট্রাকচার পুনর্বিন্যাসও করতে পারে, আমি নিশ্চিত না, প্রয়োজন হলে করতে পারে। কিন্তু এটা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য একটা ইস্যু।
বিশেষ করে এটা হয়তো সারা দুনিয়ার ক্ষেত্রে একরকম হবে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এইটা সমাধান করা যেতে পারে বলে আমি মনে করি। তার মানে কি বাংলাদেশ কি তাইলে মানে এই মানে অনেকে বলেন যে এই বাণিজ্য যুদ্ধের পরিণতিতে বাংলাদেশ হয়তো বা বিশেষ সুবিধা পেতেও পারে? ওকে, আমি সেই গবেষণায় যাব না। মানে এই ধরনের, এটা এক ধরনের টার্মোয়েল, এটা এক ধরনের অস্থিরতাও বটে। তো অস্থিরতার মধ্য দিয়ে কখনো কখনো কেউ কেউ বড় সুযোগ পেয়েও যায়। এখন সেটা আমাদের ক্ষেত্রে ঘটবে কিনা হয়তো সময়ই বলবে। এখন আমার জায়গা থেকে আমি বলতে পারছি না। এটা আমাদের প্রসঙ্গ আসি, সাংবাদিকতা। বাংলাদেশের সাংবাদিকতা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে 5ই আগস্টের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। অতি ভাই, 5ই আগস্ট বাংলাদেশে এমন এক ঘটনা ঘটেছে। 5ই আগস্টের ঘটনা তো 5ই আগস্টের একটা টাইম লাইন। এর আগে পরে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে, এটা কোনো স্বাভাবিক পরিবেশ না। কেন স্বাভাবিক পরিবেশ না? কারণ এর আগে 16 বছরে এই দেশের সকল সেক্টরকে ইনক্লুডিং মিডিয়া এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে রাতারাতি এটা কোনো স্বাভাবিক জায়গায় আসতে পারবে না। কেউ একজন এসে বড় পজিশনে বসে গেছে, আসলে এটাই হওয়ার কথা এই জন্য যে স্বাভাবিক কোনো পথ তো খোলা রাখেনি, এবং স্বাভাবিকভাবে প্রফেশনালি আপনি একজনকে এনে কোনো একটা পজিশনে বসাবেন সেই অবস্থা নাই। এই অস্থিরতাটা আমার মনে হয় আরো কিছুকাল চলবে, কিন্তু যেহেতু অধঃপতনের ধারাটায় লাগাম টানা গেছে, মানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ হয়েছে অধঃপতনের জন্য, সুতরাং একটা সময়ের পর এটা একটা প্রফেশনাল জায়গায় আসবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যে ক্রিমিনালাইজেশন অফ মিডিয়ার একটা লম্বা সময় গেছে, এইটার উপরে আমাদের স্টাডি করা উচিত। এমনকি এটার উপরে ইনভেস্টিগেশন, এটার উপরে অনেক কিছু হতে পারে, অনুসন্ধানী রিপোর্ট হতে পারে, এটার উপরে থিসিস হতে পারে। আমি আপনাকে বলতে পারি যে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে একটা টিম এটার উপর একটা কাজ করেছিল বছর 3-4 আগে, যে কিভাবে গণমাধ্যমের মালিকানা তৈরি হয়েছে, মানে টেলিভিশনের লাইসেন্স, পত্রিকার ডিক্লারেশন, কাদেরকে কিভাবে কোন বিবেচনায় দেওয়া হয়েছে, প্রফেশনাল জার্নালিস্ট বা মিডিয়া ব্যক্তিত্বরা এখানে মানে আদৌ কোনো মানে স্পেস পেয়েছে কিনা সেগুলো নিয়ে তারা গবেষণা করেছে। এই গবেষণাটা এখন আরো ওয়াইড স্পেসে আরো ব্যাপকভাবে হতে পারে। মনির হায়দার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও মতি ভাই। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।